ইন্ডাস্ট্রিতে লিডার লাগবে, এটা আমাদের চাওয়া। তো সেই লিডারটা আপনারাই প্ল্যান করবেন কিভাবে এটা শুরু করা যায়। আর একটা খুব মানে কুতর্ক বলবো আমি এটা, এ, চলে যে লিডার্স কি বর্ন নাকি আসলে মেড। তো আমি শুরুতে বিলিভ করতাম লিডার আসলে বর্ন, জন্ম হয় নেতার ছেলে নেতা, শিক্ষকের ছেলে শিক্ষক, লিডারের ছেলে লিডার। বাট আসলে একটা সার্টেন টাইম পরে দেখেছি উইথ পলিশড গ্রুমিং আমরা আসলে লিডার তৈরি করতে পারি। এবং সে লিডাররা নেতৃত্ব দিয়ে দেখিয়েছে যে এই বাংলাদেশে তারা আসলে লিড করতে পারবে। তো আমার আহ, পরিচয় দেওয়ার আগে আমি একটু আয়ুব নবী স্যারকে ধন্যবাদ দিতে চাই, খুব চমৎকার ইনসাইট ছিল। সালাউদ্দিন ভাই যারা শুরু করেছেন আশা করি অনেক দূর যাবে নেক্সট জনের হাত ধরে। তো আমার নাম এবিএম ফখরুল আলম, সবাই ইন্ডাস্ট্রিতে ফখরুল নামে চিনে। আমি আছি উর্মি গ্রুপে এজ হেড অফ সাস্টেনেবিলিটি, এবং এর পাশাপাশি আমি বাংলাদেশের প্রথম ইএসজি কোর্স যে দুইটা হয়েছে, একটা হচ্ছে ব্র্যাকে এবং একটা ড্যাফোডিলে, দুইটাই আমি এজ এন একজন ফ্যাকাল্টি হিসেবে আছি, পড়াচ্ছি। তো এই পড়ানোটা ছিল খুব প্যাশনের জায়গা থেকে। এবং আমি আমার এমডি স্যারকেও ধন্যবাদ দিতে চাই, জনাব আসিফ আশরাফ। প্রথম দিনই উনি আমাকে বলেছেন, ফখরুল একটা ইউনিভার্সিটি করা যায় কিনা। তো এই ড্রিমটা আমাকে আসলে নিজেকেই আরো জাগ্রত করেছে যে আমি যদি, আমার এমডি যদি চান যে এই জবের পাশাপাশি আমরা শিক্ষা নিয়ে কাজ করব, নেক্সট জেন ডেভেলপ করব, সেক্ষেত্রে আমাকে এই পথে হাঁটতে হবে। তো ধন্যবাদ সবাইকে যারা যোগদান করেছেন অলরেডি এবং খুব গুরুত্বপূর্ণ কিছু কথা শুনেছেন। তা আমি সংক্ষেপে একটু ফ্রেমওয়ার্ক দেওয়ার চেষ্টা করবো যে আসলে আমরা কোথায় আছি। তো সবচেয়ে বড় যেটা, যে আমরা আসলে প্ল্যান করি আমরা আসলে কোন ইউনিভার্সিটি থেকে পড়ে আসছি, আমার সিজিপিএ কত, আমি দেখতে কেমন, আমি স্মার্ট কিনা। এটা হচ্ছে পার্সন ভার্সেস পার্সনের গল্প। কিন্তু সামনের যুদ্ধটা হবে স্কিল ভার্সেস স্কিল। আমরা দেখতে চাই যে আসলে যে ব্যক্তি হয়তো ডিপ্লোমা একটা ইনস্টিটিউট থেকে পড়ে আসছেন, ডিপিআই থেকে, তার স্কিল বেশি নাকি আসলে খুব স্বনামধন্য একটা ভার্সিটি থেকে পড়ে আসা একজন স্কিল বেশি। কজ দিনের শেষে একজন বিজনেসম্যান চিন্তা করেন যাকে তিনি নিচ্ছেন তার আরওআইটা কেমন, তার থেকে উনি রিটার্ন কি পাবেন। সো এখানে অনেক ক্ষেত্রেই উনি কোন ভার্সিটিতে পড়েছেন, উনি কি সিজিপিএ কত ছিল, জিপিএ 5 কিনা, গোল্ডেন কিনা, তার ট্রেল কেমন ছিল, তার চেয়ে জরুরি হয় তিনি এই মুহূর্তে কি জানেন। আজকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো আমার নিজের লাইফ থেকে। আমি আমার লাইফে সবচেয়ে বেশি শিখেছি আমার মাস্টার্স করতে গিয়ে। অনেকেই মাস্টার্স কে মনে করেন একটা এডিশনাল ডিগ্রি, আমি 1 বছর কোনো মতে পার করে দিব। বাট সবচেয়ে বড় সত্য হচ্ছে এই মাস্টার্স করার সময় আপনাকে যে তথ্যগুলো দেওয়া হয় তার প্রত্যেকটা জবের তাৎক্ষণিক কাজে লাগে। আমরা অনার্সের অনেক কিছু মনে নেই, ছোটবেলায় কবিতা পড়তাম মনারে মনে কোথায় যাস, এখন সে কবিতার কোনো অংশ প্রয়োজন নেই। কিন্তু মাস্টার্স আপনি যেটা শিখে আসছেন, হাউ টু ম্যানেজ দ্য এনভায়রনমেন্ট, কিভাবে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট আসপেক্ট করতে হয়, প্রতিনিয়ত কাজে লাগছে। এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যতক্ষণ না আমাদের আসলে এই ভার্সিটি বা মেরিট সেন্ট্রিক একটা রোল প্রোফাইল তৈরি করি, ততক্ষণ আমরা একটা স্কিল বেসড রোল প্রোফাইল তৈরি করতে জানি না। আমরা যখন ফ্রেশারদের একটা সিভি দেখি, সেখানে লেখা থাকে আমি এই ভার্সিটি থেকে এই রেজাল্ট নিয়ে পাশ করে আসছি। সেখানে লেখা থাকে না যে আমি এই ইউনিভার্সিটি থেকে পাশ করেছি উইথ আমার প্রজেক্ট ছিল এত, আমি এখান থেকে এত% ওয়াটার সেভিং করার একটা টেকনোলজি আবিষ্কার করেছি। বা আমি আসলে 5টা স্কুলে ট্রেনিং দিয়েছি অন এনভায়রনমেন্টাল কনজারভেশন। যেটা আপনার এই রোল প্রোফাইলকে কত বেশি উঁচুতে নিয়ে যেতে পারে আমাদের ধারণাও নাই। সো এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে সামনের বিশ্ব এখন আর দেখছেন আপনি কি পড়ে আসছেন, কজ সাস্টেনেবিলিটি একটা মাল্টি ডিসিপ্লিনারি একটা সাবজেক্ট, যেখানে 3টা স্কিল মিনিমাম লাগবে। একটা হচ্ছে ইউ শুড লার্ন দ্য এনভায়রনমেন্টাল সায়েন্স, আপনাকে জানতে হবে হিউম্যান রিসোর্স বা সোশ্যাল সায়েন্স বা ডেভেলপমেন্ট স্টাডিজ, এবং এর পাশাপাশি আপনাকে মিনিমাম একটা গভর্নেন্স প্লাস ফিনান্সিয়াল নলেজ থাকতে হবে। এই জন্য বলা হয় সাস্টেনেবিলিটি আসলে একটা ওনারদের লেভেলের নলেজ, যাদের আছে তারা রান করতে পারবে। সো যারা এখন ফ্রেশার আছেন, যারা এখন কেবল পাশ করে আসছেন, তাদের প্ল্যান করতে হবে যে আমার নেক্সট ক্যারিয়ার প্ল্যানে আমি আসলে কোথা থেকে এনভায়রনমেন্টটা শিখবো, কোথা থেকে আমি একটা হিউম্যান রিসোর্স নিয়ে পড়াশোনা জানতে পারবো, এবং আমার এর পাশাপাশি আমার বেসিক ফিনান্স বা ইকোনমিক যে ট্রানজেকশন আমি তার আইডিয়া কিভাবে পাবো। সবচেয়ে বড় যে সমস্যাটা আমাদের আসছে এটা হচ্ছে আমাদের নেক্সট যে ল গুলো, ইইউ বা ইউএস, আমরা অনেক সময় বলি যে ডিপিপি করতে হবে, ইএসপিআর করতে হবে। আবার অনেকে এটাও বলেন যে আমাদের বায়াররা অত্যাধিক চাপ দিচ্ছে আমাদের উপরে, কেন এত চাপ দিচ্ছে, আমরা তো এত চাপ নিয়ে অভ্যস্ত না, বা বায়াররা বেশি চাপ দিচ্ছে। সত্যটা হচ্ছে ইউ গ্রিন ডিল নামে একটা শব্দ আছে, যেখানে ইউরোপিয়ান ইউনিয়ন
একটা ল তারা ডিপ্লয় করার চেষ্টা করছে যে তাদের জোনের, কোনো কান্ট্রির, কোনো কোম্পানির যতগুলো প্রোডাকশন হাউস থাকবে, সেটা পৃথিবীর যে প্রান্তে হোক, সেই প্রোডাকশন হাউসটাকে একটা টেরিটরি হিসেবে কাউন্ট করা হবে। আপনাদেরকে একটু পড়াশোনা করতে হবে যারা শেষ সেমিস্টারে আছেন। আপনারা পড়বেন জার্মান সাপ্লাই চেইন অ্যাক্ট এবং ফ্রেঞ্চ ডিউ ডিলিজেন্স ল। এই দুইটা ল এত চমৎকার ভাবে ওভারল্যাপ করেছে, তারা একটা ফ্রেমওয়ার্ক দিয়েছে যে কিভাবে আপনি যদি বাংলাদেশে বসে একটা কোম্পানি বানান, আপনি পুরো পৃথিবীতে সেটাকে সাস্টেনেবল করে রান করতে পারবেন। এবং সাস্টেনেবিলিটির তিনটা পিলার, একটা হচ্ছে প্রফিট, একটা হচ্ছে প্ল্যানেট, একটা হচ্ছে পিপল। আমরা অলওয়েজ বলি যে সাস্টেনেবিলিটি, তাহলে এনভায়রনমেন্টাল কাজ করতে হবে, বাট আপনাকে মাথায় নিতে হবে প্রফিট হচ্ছে আলটিমেট গোল ফর এনি বিজনেস। সো আপনার প্ল্যানে যদি প্রফিটের বড় একটা পার্ট না থাকে, আপনি কখনোই সাস্টেনেবল ওয়েতে বিজনেস রান করতে পারবেন না। তার মানে যেহেতু ইউ আমাদেরকে দেখেছে যে আমরা আসলে প্রফিট করছি বাট এনভায়রনমেন্টাল কনজারভেশনকে নিশ্চিত না করে, তারা কিছু এম্বার্গো দিয়ে দিয়েছে যে এখন আপনি ল হিসেবে এটাকে দিলাম, এটা মানতে হবে। এখন এই লটা কারা জানবে? আমরা অলওয়েজ জানি যে ল জানবে লয়াররা। হ্যাঁ, এখনো কিছু জায়গায় সাবজেক্ট আছে এনভায়রনমেন্টাল লয়ার, বাট সেটা যাদের নাই, আপনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়েন, আপনাকে জানতে হবে। আপনি ফিজিক্স পড়েন, কেমিস্ট্রি পড়েন, বায়োলজি পড়েন, যদি আপনার আগ্রহ থাকে আপনি এমন কোনো কোম্পানিতে জব করবেন, আরএমজি বাদ দেন, যিনি ইউরোপে রপ্তানি করবেন, আপনাকে সেই লটা পড়ে আসতে হবে। সো যদি ল জানতে হয়, তার মানে আগামীর যুদ্ধটা আপনার সাথে আপনার যে সহপাঠী, সেটা কিন্তু আপনার আসলে কেমন মেরিট ক্যারি করেন তার না, আপনি কি কি স্কিল ক্যারি করেন সেটার। সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে, একটা শব্দ বলি যে ডেটা ট্রেল, এটা আপনাকে জানতে হবে। আমরা গাজীপুরের কোন একটা কারখানায় একটা সুতির কটন শার্ট তৈরি হচ্ছে, এবং এই কটনটার কটন আসছে স্পিনিং মিল থেকে, ফেব্রিকটা হয়তো আরেক জায়গায় নিটিং করা হচ্ছে, ডাইং হচ্ছে অন্য একটা ইউনিটে। আপনি শুধু অ্যাসেম্বল করে প্যাক করে পাঠিয়ে দিচ্ছেন ইউকেতে। যখন আপনি পাঠিয়ে দিচ্ছেন, তার সাথে একটা জিনিস তৈরি হচ্ছে, এটার নাম হচ্ছে ডেটা ট্রেল। আমরা আগে কখনোই এই ফরমেশনে ডেটা নিয়ে কাজ করতাম না। এখন প্রশ্ন আসতে পারে, ডেটা কেন লাগবে? ডেটা রাখলে কি হয়ে যাবে? হবে না। আমি, যারা আমাকে লিঙ্কডইনে আমাকে চেনেন, যাদের সাথে আমি কানেক্টেড আছে, আমি একটা পোস্ট দিয়েছিলাম, সেখানে আমি দুই ধরনের জব রোলের কথা বলেছি। একটা হচ্ছে ইউ ক্যান বি এ স্ট্র্যাটেজিস্ট অর ইউ ক্যান বি টেকনিক্যাল গাই। আপনি যদি টেকনিক্যাল হন, আপনি সেই জায়গাটাকে এত বেশি দক্ষতা অর্জন করেন যে আপনি আসলে ডাইং এ এক্সপার্ট, আপনি প্রচন্ড এক্সপার্ট হন ডাইং এ। এমন এক্সপার্ট হন যে আপনার আগের মাসের চেয়ে এই মাসের ডাইং এর পানি বা বিদ্যুৎ কম খরচ হবে, আপনি প্রসেসকে 5 মিনিট কমায় ফেলবেন, আপনি টেম্পারেচারকে অ্যাডজাস্ট করবেন, কেমিক্যাল রেসিপিকে অপটিমাইজ করবেন। তো আপনি ডাইং করতে পারেন একটা স্কিল, আপনি ডাইং কে অপটিমাইজ করে এনার্জি কমাতে পারেন, ওয়াটার কমাতে পারেন, সময় কমাতে পারেন, এটা আরেকটা স্কিল। এবং এই দুটা স্কিল কখনোই ইন্টার রিপ্লেসেবল না। যখন আপনি ডাইং এর পাশাপাশি সাস্টেনেবল ডাইং করতে পারবেন, আপনি যে কোনো বেসিক ডাইং ম্যানেজারের জবটাকে হুমকির মুখে ফেলে দিবেন। এবং মোটামুটি এই কনসেপ্টটা নিয়ে এই মুহূর্তে মানে বাকি বিশ্ব আবর্তিত হচ্ছে। তো এই যে ডেটা ট্রেল, সেখানে আপনাকে এক্সপার্ট হওয়ার প্রয়োজন নাই, বাট আপনাকে জানতে হবে যে আপনার সাপ্লাই চেনের এই এমিশনটা কত, এই সারটা তৈরি করতে কতখানি পানি খরচ হয়েছে, কতখানি ওয়াটার গেল বা কেমিক্যাল গেল। তো যদি বলি যে এই গল্পটার মধ্যে নেক্সট 5 ইয়ার্স এ কিভাবে চেঞ্জ হবে আমাদের এই মার্কেটটা, এর একটা চেহারা আমরা দেখতে পাই। তো এখন এই প্রফেশনাল যিনি আছেন, তাকে এখন শুধুমাত্র তার ডিগ্রি বা গ্রাজুয়েশন এটা দিয়ে জাজ করা হবে না, তাকে জাজ করা হবে আপনি এআই জানেন কিনা। শানাবা বলছিলেন যে এআই কি মানুষের জব খেয়ে দিবে কিনা, খেয়ে দিবে। যারা আসলে এআই জানবে না, তাদের জবটা হুমকির মুখে চলে যাবে। যদি আজকে আমাদের আহ চারপাশে তাকান, যে আমরা আসলে একটা 400 পেজের বই আমরা পড়তে পারি না, বাট এআই কে দেন, তিনি আমাকে সামারাইজ করে প্রত্যেকটা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ অংশকে বোল্ড করে আপনাকে দিয়ে দিবে। আপনি অ্যাটলিস্ট 1 ঘন্টার মধ্যে আইডিয়া নিয়ে চলে যেতে পারবেন এই 400 পেজে কি আছে। দেন আপনি যদি মনে করেন পড়বেন, বাকিটা পড়লেন। ইএসজি, আমরা ইএসজি নিয়ে পড়াচ্ছি, বাংলাদেশের মতো জায়গায় এখন ইএসজি এর কোর্স ডেভেলপ হয়েছে। আমরা অনার্স লেভেলে কোর্স ডেভেলপ করার প্ল্যান করছি ইনশাল্লাহ। যদি আইয়ুব স্যার এগিয়ে আসেন, আমরা বিএফটি তে প্ল্যান করতে পারি। ডিপিপি নিয়ে আলাদা সার্টিফিকেট বা সার্টিফাইড কোর্স হচ্ছে। ইআরপি বহুদিন ধরে বাংলাদেশে চলছে, যে ফুল ডাটাবেসটাকে ট্রেসিং করতে হবে, ট্রেসেবিলিটি রাখতে হবে। সেই ইআরপি নিয়েও একটা গ্লোবাল শিফট এই মুহূর্তে চলছে। তো আজকের মূল আলোচনা ছিল এই 4টা টপিকের উপরে। বেসিক্যালি আজকে আমরা কি জানবো, এটা খুব জরুরি। এই ইএসজি আমরা সবসময় জিজ্ঞেস করি যে আপনি সাস্টেনেবিলিটি হেড কেন লাগবে, বা কেন আমরা একজন ইএসজি অফিসার নিব।
আমি অলরেডি এই সেক্টরে কাজ করছি 14 বছর, তার মধ্যে 11 বছর শুধু ইএসজি নিয়ে কাজ করছি, আমি যদি প্র্যাকটিক্যালি বলি। আমরা এখানে একটা ছোট্ট পার্থক্য আছে, আমরা সেটাতে আসবো। তার আগে আমরা জানি যে আজকে কি কভার করব। প্রথমত, কেন এই ইএসজিটা গ্লোবাল সমস্ত বায়ার চাচ্ছে, তাদের ডিমান্ডটা কোথায়, এবং ইউর যে নতুন যে কাঠামোগুলো আসছে লাইক সিএস ট্রিপল ডি, এইচআরডিডি, এইচআরইডিটি, সেটা কেন আসছে, এবং তার পাশাপাশি ইএসপি বা ডিপিপি নিয়ে আমরা আসলে একটু জানার চেষ্টা করব। সাস্টেনেবিলিটিকে আগে একটা আইসোলেটেড ডিপার্টমেন্ট হিসেবে রাখা হতো, বাট এটা এখন আর এইভাবে দেখা হচ্ছে না। আপনি জানেন পৃথিবীর সব বড় বড় ব্র্যান্ডের একজন করে সিএসও আছে, ইভেন মাইক্রোসফটের সিএসও আছে। কালকের গল্পটা বলি, আমি লিঙ্কডিনে চোখ বুলাচ্ছিলাম, দেখি চ্যাট জিপিটির একজন সিএসও নিয়োগ দেওয়া হচ্ছে। ব্যাপারটা অবাক করার কাণ্ড যে আমি যেখানে যাবতীয় স্ট্র্যাটেজি চ্যাট জিপিটি কে লিখেই বের করে ফেলতে পারবো, চ্যাট জিপিটি ফিল করছে তার একজন হেড অফ সাস্টেনেবিলিটি দরকার, যিনি তার অপারেশনকে অপটিমাইজ করবেন। সো এটাই প্রমাণ করে যে কোনো এআই কোন এক্সপার্ট কারো জবকে খেয়ে দিতে পারবে না, বরং আপনি যদি এক্সপার্ট হন, আপনি এআই কে রুল করতে পারবেন, আপনি এআই কে ইউজ করে নতুন ভেঞ্চার ক্রিয়েট করতে পারবেন। আমি 24 সালের একটা বড় সময় আমার সুইডেনে থাকার অভিজ্ঞতা হয়েছিল। আমি একটা স্কলারশিপে ছিলাম সুইডিশ গভর্নমেন্টের। সেখানে আমি দেখেছি একটা জায়গা আছে নর্থসেন। নর্থসেনে সন্ধ্যায় আড্ডা হয়, সেখানে আহ, সবাই মিলে যারা সুইডিশ সোসাইটির যারা হেড আছেন তারা সেখানে গিয়ে আড্ডা দেন, এবং হেডদের বয়স হচ্ছে 20 থেকে 28, সর্বোচ্চ 30 পর্যন্ত। এরা প্রত্যেকেই একটা করে এআই ফার্ম তৈরি করেছেন, আইটি ফার্ম তৈরি করেছেন, কেউ কেউ অটোমেশন ফার্ম তৈরি করেছেন। তো আমার গত 1 মাস আগে একটা একটা সেমিনারে গিয়েছিলাম ব্র্যাক ইউনিভার্সিটিতে, ট্রিপলি ডিপার্টমেন্টের আমন্ত্রণে। তো ট্রিপলির ছেলেরা জানতে চাচ্ছিলেন যে আমরা কিভাবে আসলে সাস্টেনেবিলিটি আসতে পারি। তাই বলে আপনারা কাজ করেন হচ্ছে ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল পার্ট গুলো নিয়ে, আমরা যাচ্ছি অটোমেশনে, আমরা যাচ্ছি ডিপিপি তে। আপনি কি আমাদের জন্য খুবই প্রসেস অপটিমাইজ করে একটা অটোমেটেড সিস্টেম ডেভেলপ করতে পারেন কিনা, যাতে আমি আসলে ডাটাগুলোকে ক্লাউড সিস্টেমে বাংলাদেশে বসে পাবো। এর জন্য আমাকে কোনো বাইরের কনসালটেন্ট নিয়ে আসতে হবে না। যিনি ট্রিপলির, তাদের প্ল্যান থাকে আমরা আসলে ট্রিপলির একটা রিলেভেন্ট জবে যাব, আমি আসলে একটা কেবল কোম্পানিতে যাব, আমি একটা ইলেকট্রনিক্স কোম্পানিতে জব করব। যিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তিনি ভাবেন আমি ডাইং এ কাজ করব, আমি প্রোডাকশনে কাজ করব, বা আমি মার্চেন্ডাইজিং করব। তাদের কেউ ভাবছেন না আমি ডাইং এ কাজ করেও আই ক্যান বি এ সাস্টেনেবল ডাইং প্রোডাকশন অফিসার। আমি ট্রিপলির জন্য একটা কেবল কোম্পানিতে কাজ করেও আই ক্যান বি এ সাস্টেনেবল কেবল ম্যানুফ্যাকচারার বা ম্যানুফ্যাকচারিং অফিসার। যখন আপনি ইভেন রিসেন্টলি স্ট্যানফোর্ড একটা আলোচনা আমরা এরকম উঠে আসছে যে একজন মার্কেটিং অফিসার নাকি সাস্টেনেবল মার্কেটিং অফিসার, যিনি প্রোডাক্ট সেল করবেন তিনি যখন বলবেন আমি এটা সেল করে আপনি কিনেন, এটার এই কোয়ালিটি, তার চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট যখন তিনি বলবেন এই প্রোডাক্টটা এনভায়রনমেন্টালি এতখানি কনজার্ভ করে, এবং এই প্রোডাক্টের সোশ্যাল ভ্যালু এত, এটা প্রডিউস করতে যেয়ে আমার ইএসজি র্যাঙ্কিং এত ধাপ আমরা ডেভেলপ করেছি। তো এই স্ট্র্যাটেজি নিয়ে আমাদের কথা বলতে হবে, এবং সবচেয়ে বড় হচ্ছে আমাদের আসলে ফিউচার ক্যারিয়ার গুলো কিরকম হওয়া উচিত সেটা নিয়ে প্ল্যান করতে হবে। এখন আসে আমাদের একটা ইন্ডাস্ট্রি নিয়ে, যেহেতু আমরা আরএমজি থেকে আসছি, আমরা আরএমজি গল্পটাই বলবো। আমাদের 84% এক্সপোর্ট আর্নিং এর আসে হচ্ছে আমাদের এই সেক্টর থেকে। তো স্ট্যামফোর্ডের লাস্ট আলোচনায় বলেছিলাম যে আপনাদের কতজন আরএমজি তে জব করতে চান, আনফরচুনেটলি প্রথমে 3টে হাত উঠেছে। মাঝে আলোচনার পরে বললাম এখন কতজন, 10 থেকে 12টা হাত। এবং যখন শেষ করলাম তখন মোটামুটি পুরো সেমিনারের সবাই হাত তুলে বললেন আমরা কাজ করতে চাই। এটা আসলে স্পেসিফিক যদি বলি এটা কেন আসছে, একটু মানে অড ওয়ার্ড দিয়ে শুরু করি যে 2012-13 সালের দিকে যারা গার্মেন্টস এ জব করতেন, তাদের কাছে বাবারা মেয়ে বিয়ে দিতে চাইতেন না। তো এটা খুবই একটা হার্শ রিয়েলিটি ফর বাংলাদেশ, যে বাংলাদেশের 84% এক্সপোর্ট আনার যেখান থেকে আসছে, তাদেরকে এভাবে অপদস্থ হয়ে আসতে হয়েছে। কোন একটা কোম্পানিতে, আমি নাম বলবো না, আমি এজ এ হেড অফ সাস্টেনেবিলিটি জয়েন করি। তো সেখানে আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে দেরি করা হয়। তো আমি তখন বলেছিলাম যে আপনি যদি আমাকেই এটা দিতে দেরি করেন, সেক্ষেত্রে আমি আপনার কোম্পানিকে সাস্টেনেবল কিভাবে বানাবো? আমি যদি আমার রাইটস কে এনশিওর করতে না পারি, আমি কিভাবে আমার টিমমেটদেরটা করব, বা আমি আমার এই এতজন ওয়ার্কারেরটা করব? এই গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যারা নেক্সট লেভেল জব করতে যাচ্ছি, উই শুড রিয়েলি নো অ্যাবাউট দ্য ইএসজি এবং তার ফ্রেমওয়ার্কটা। এই ইএসজি পুরো কোম্পানিকে সারাউন্ড করে গঠিত, কোনো আইসোলেটেড ডিপার্টমেন্ট না। সো যদি এই 84% ইন্ডাস্ট্রিকে আমরা সিকিউর রাখতে চাই, আমাদেরকে বেশ অনেকগুলো কাজ করতে হবে। তার একটা হচ্ছে যে আমাদের নেক্সট কনভার্জেন্স আছে একটা সিএস ট্রিপল ডি,
এটাকে জানতে হবে। কর্পোরেট সাস্টেনেবিলিটি ডিউ ডিলিজেন্স ডিরেক্টিভ। যখনই কোনো ডিডি পাবেন, আপনাকে ধরে নিতে হবে এখানে ৪টা ধাপ আছে, যদি রেকর্ডেড থাকে পরে শুনে নিতে পারবেন। আইডেন্টিফাই, মিটিগেট, মেজার অ্যান্ড অ্যাকাউন্টেবল। আমরা কমপ্লায়েন্স বেসড অ্যাপ্রোচে ছিল আপনাকে চেকলিস্ট দেওয়া হবে, আপনি ডকুমেন্ট রেডি করবেন এবং অডিট পার করবেন। আর সিএস ট্রিপল বা যে কোনো ডিডি বলছে আপনার রিস্ক আপনি বের করবেন, আপনি মিটিগেট করবেন, আপনি সলভ করবেন এবং আপনি নেক্সট লেভেলে কাউকে অ্যাকাউন্টেবল করবেন যেন এই রিস্কটা আর না আসে। এটা কোনো শর্টকাট কারেক্টিভ অ্যাকশন না বা কারেকশন না, এটা হচ্ছে লং টার্ম একটা সাস্টেনেবল প্ল্যানিং, যেন এই কোম্পানিটা আরো বেশি প্রফিট করলেও তার সাস্টেনেবল অপারেশনে কোনো বাধাগ্রস্ত না আসে। সেকেন্ড হচ্ছে বায়ার এখন আর শুধু বলছে না যে আপনি এনভায়রনমেন্টের স্কোর কত, সোশ্যাল স্কোর কত, তারা বলছে আপনার ইএসজি স্কোর কত। এই জায়গায় সবচেয়ে বড় ডিফারেন্সটা হচ্ছে সোশ্যাল এনভায়রনমেন্টের আলাদা স্ট্যান্ডার্ড আছে, বিএসসিআই, র্যাপ, সেডেক্স, ওকোটেক্স, এই ধরনের অনেক স্ট্যান্ডার্ড আছে, বাট ইএসজির জন্য স্ট্যান্ডার্ড কিন্তু ডিফারেন্ট। সেখানে বলা হচ্ছে আপনি জিআরআই এর এই মুহূর্তে কোথায় আছেন, আপনি সিএসআরডি কমপ্লাই করতে পারেন কিনা। এই যে চেঞ্জটা, কারণ হচ্ছে ইএসজি একটা ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করে, যে ফ্রেমওয়ার্কে বলা আছে সরাসরি যে এই কোম্পানিটার ওভারঅল এনভায়রনমেন্টাল, সোশ্যাল এবং গভর্নেন্স স্কোর কত। একটা ডেটা দিয়ে কথা বলি, পৃথিবীতে সবচেয়ে বড় একটা ফার্ম আছে যারা এই ফিনান্সিয়াল ট্রানজাকশন নিয়ে কাজ করে, একটা ব্ল্যাক রক নামে একটা কোম্পানি আছে। ব্ল্যাক রক 3.8 ট্রিলিয়ন ইউএসডি তারা ট্রানজেক্ট করে এই ইএসজি ডেটাবেস থেকে। যদি কোম্পানির ইএসজি পারফরমেন্স ভালো না থাকে, তারা সেই কোম্পানিকে সেই লোনটা স্যাংশন করতে দেয় না। তো এত বড় একটা কোম্পানি, তারা দেখলো যে আসলে এই ইএসজি নিয়ে কেউ কাজ করছে না। তখন এই ব্ল্যাক রকের সিইও কিছু আবেগ ঘন চিঠি লিখলেন, আমরা যে আপনাদের লোনকে ট্রানজিট করে দিচ্ছি, আপনি পরিবেশের জন্য কি করছেন, এই পরিবেশে আপনার বাচ্চা আমার বাচ্চা বড় হবে, তারা কি পাবে। যখন উনি এভাবে চিঠি লিখলেন, তখন সেই ফরচুন 500 কোম্পানি সহ যারা এই লোন নিয়ে কাজ করতেন, তারা ফিল করলেন উই শুড গো ফর এ কমন স্ট্যান্ডার্ড, যা করলে আমার লোনটাও সিকিউর থাকবে এবং আমি একই সাথে পরিবেশের ক্ষতিও কম করব, সাথে আমার কোনো ওয়ার্কার ডিপ্লয় হবেন, আহ, তারা তারা আসলে কোনো ধরনের হ্যারাসমেন্টের শিকার হবে না। এই স্ট্র্যাটেজি থেকেই মূলত ইএসজির ফ্রেমওয়ার্ক গুলো চলে আসছে। এবং আমরা জানি 1997 সালে জিআরআই গঠিত হয়, তারা একটা ফ্রেমওয়ার্ক দেয় যেটা গ্লোবালি খুবই ওয়াইডলি অ্যাকসেপ্টেবল। এখন ইএসজি জিনিসটা কি আমরা সবাই জানি, আরেকবার জানার জন্য বলি, এনভায়রনমেন্টাল যাবতীয় ইস্যুগুলোকে ইএসজি ডিল করে, সোশ্যাল ডিল করে সাধারণত হিউম্যান রাইটস, এবং কিছু ক্ষেত্রে এনভায়রনমেন্টাল ডিউ ডিলিজেন্স সে ডিল করে থাকে। এর পাশাপাশি ওয়ার্কারের ওয়েলফেয়ার এবং জেন্ডার ইকুয়ালিটি প্রোগ্রামগুলো নিয়ে সে কাজ করতে বলে, ডিআই নিয়ে কাজ করতে বলে, যে আসলে ডাইভার্সিটি, ইকুয়ালিটি, ইনক্লুশন আপনার অবস্থা কি এবং আপনার গভর্নেন্স মেকানিজমটা কি। এখন তাহলে গভর্নেন্স কি, আসলে আমরা জানতাম এইটাই গভর্নেন্স। গভর্নেন্স ইজ স্ট্র্যাটেজিক্যালি খুবই স্ট্রাকচার একটা ওয়ে। সেখানে বলা থাকবে সিএস ট্রিপল ডি নিয়ে কিভাবে কাজ করা যেতে পারে। আপনার একটা বোর্ড থাকবে, বোর্ডের একজন মেম্বার থাকবে যিনি এই ক্লাইমেট অ্যাকশন বা সোশ্যাল ইকুইটি নিয়ে কাজ করবেন, তার স্ট্র্যাটেজি পলিসি থাকবে, আপনি আপনার কোম্পানির রিস্ক আপনি বের করবেন, আপনি সলভ করবেন, আপনি সেই রিস্কগুলোকে মিটিগেট করার প্ল্যান করবেন, দেন আপনি বিজনেসটাকে নিয়ে এগিয়ে যাবেন, কেপিআই ট্র্যাক করবেন। সো এটা খুবই কমপ্লেক্স, কারণ আমরা এখনো কিন্তু এই বায়ার সেন্ডেও এখনো দেখছি যে সেখানে এনভায়রনমেন্টাল টিম আছে এবং সোশ্যাল টিম আছে। তো যখন আমাকে বাংলাদেশে, আমি কিন্তু বাংলাদেশের প্রথম হেড অফ সাস্টেনেবিলিটি, যখন আমি পূর্বানীতে মুভ করি, তখন আমার জন্য ছিল একটা বড় চ্যালেঞ্জ যে একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করা, যে একজন ইএসজি এক্সপার্ট আসলে কিভাবে কাজ করবে। এবং আমি পূর্বানী, ডেকোইশো, এর পাশাপাশি নিউ এজ, এখন আছে উর্মিতে, 4টা গ্রুপেরই এই ডিপার্টমেন্টটা স্ক্র্যাচ থেকে তৈরি করার আমার একটা মানে ছিল, ঘটনা ছিল যেটা আমি করেছি। এটা করতে গিয়ে দেখলাম যে আমাকে এইচআর, কমপ্লায়েন্স, মেনটেনেন্স, ইঞ্জিনিয়ারিং, সিভিল, ইভেন কিছু ক্ষেত্রে ম্যানেজমেন্টকেও অ্যাড করতে হচ্ছে, ইভেন ফিনান্সিয়াল টিমকে অ্যাড করতে হচ্ছে। তো যদি আপনার এই 3টা পার্টির নলেজ না থাকে, আপনি ফিউচারে আসলে এই কাজগুলো করতে পারবেন না। এখন বলবেন যে আমি তো রিপোর্টিং করে দিন পার করব। সবচেয়ে বড় রূঢ় সত্যটা হচ্ছে ডেটা এবং রিপোর্টিং এই দুইটা নিয়ে সামনে কাজ করবে এআই। আপনাকে জানতে হবে আপনি কিভাবে এই এআই কে রান করাবেন, স্ট্র্যাটেজি ডেভেলপ করবেন এবং সেই ডেটাকে ইউটিলাইজ করে কাজ করবেন। আজকে একটা মেথডের নাম বলি সবাইকে। আমরা সবাই জানি যে পিডিসিএ সাইকেল সম্পর্কে, প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট। বাট আমরা আসলে এই ডিউ ডিলিজেন্সের একটা সাইকেল আছে, নাম হচ্ছে ডিমাইক।
ডিফাইন, মেজারমেন্ট, অ্যানালাইসিস, ইমপ্রুভমেন্ট এন্ড কন্ট্রোল। এই ডিমাইক মেথোডোলজি আমরা কেউ আসলে ডেভেলপ করতে আমরা করিনি এখন আমাদের ইন্ডাস্ট্রিতে। বাট আমাকে ডিফাইন করতে হবে আমার রিস্ক গুলো কি, এবং যত ইউরোপিয়ান ল তারা দেখতে চাচ্ছে কোনো অডিট না করলেও আপনি আপনার কোম্পানিকে কিভাবে রান করেন, এবং সেই কোম্পানিতে আপনি আসলে স্ট্র্যাটেজি রাখেন কিনা, সেটা শুধু ডকুমেন্টেড নাকি আপনার ওয়ার্কাররা জানে, তারা জানে নাকি তারা একটা সুফল ভোগ ভোগ করছে, সুফল ভোগ করে তারা কি রিটেন করছে নাকি চলে যাচ্ছে। কারণ আপনি যত কথাই বলেন, যখন দেখবে ওয়ার্কার চলে যাচ্ছে, প্রোডাক্টে আসলে সাস্টেনেবিলিটি এনশিওর করা হচ্ছে না, আপনার ডকুমেন্টেশন কোনো কাজে আসবে না। তার মানে রিপোর্টিং একটা পার্ট, কিন্তু আমাদেরকে এটার স্ট্যাবিলিটি আনতে গেলে নেক্সট লেভেলে কাজ করতে হবে, যেটা অলরেডি শুরু থেকে আলোচনা আসছে, ডেটা লিটারেসি। ডেটা লিটারেসির বড় পার্ট হচ্ছে ডেটা কি সেটা আমাকে জানতে হবে। আমি কোন ডেটা চাই, আমি হয়তো একটা এমপ্লয়মেন্ট ডেটা চাই। জিআরআই বলছে ফর এক্সাম্পল যে আমাদের আসলে আহ, আমাদের ম্যাটারনিটি নিয়ে কাজ করতে হবে, সেখানে আসলে এমপ্লয়মেন্ট ডেটাগুলো দিতে হবে যে কতজন আছে লিভে এবং তাদের কতজন ফেরত আসছে ছুটির পরে। আরেকটা ডেটা চাচ্ছে ছুটির পরে ফেরত আসার পরে কতজন আমার কোম্পানিতে আছে। খেয়াল করে দেখেন এই কতজন আছে, এই প্রশ্নটা নিয়ে আমরা কখনোই কেউ কিন্তু কাজ করি না। বা এটা দিয়ে কি করবো, আমি রিপোর্ট করে গিয়ে আমি শেষ কিনা, যে আমি রিপোর্ট করে দিচ্ছি আর তো সমস্যা নেই। আসলে বিষয়টা এরকম না। আমি যখন রিপোর্ট করব তখন আমাকে নিশ্চিত করতে হবে যে এই লোকগুলোর কত পার্সেন্ট আসলে ফিরে আসে নাই, ফিরে যারা আসছে তারা আসলে কত পার্সেন্ট চলে গিয়েছে। তার কারণটা হচ্ছে, যদি আমার কোম্পানি এই লোকগুলোকে ভালো পরিবেশ দিতে পারতো, সেক্ষেত্রে তাদের বেশিরভাগ অংশ থেকে যেত। এই কথাগুলো আমি যে বললাম, এটা আপনি পৃথিবীর কোনো গাইডলাইনে পাবেন না। শুধু পাবেন লেখা আছে যে ম্যাটারনিটি লিভে কতজন গিয়েছে, কতজন ফিরে আসছে, কতজন থেকে গেছে 12 মাস। সো এই যে ডেটা থেকে ডেটা লিটারেসি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি ডেটা জানেন বা ডেটাকে কনভার্ট করতে জানেন না, ডেটাকে ইউটিলাইজ করতে, ডিসিশন মেক করতে পারেন না। কোনো ওনার দেখলেন যে তার এখান থেকে 50% এমপ্লয়ি ফিরে আসেন নাই, তার মানে ওনার স্ট্র্যাটেজিক পলিসিতে সমস্যা ছিল। উনি দেখলেন যারা ফিরে আসছে তার 25% আসলে আবার 12 মাস থাকেন নাই। দ্যাটস অ্যানাদার ক্রিটিক্যাল পার্ট। যদি তারা না থাকেন, তার মানে আমার কোম্পানির রিটেনশন পলিসিতে সমস্যা আছে। আমাকে চাইল্ড কেয়ার ডেভেলপ করতে হবে, আমাকে এই এই মাতৃত্বে যারা ফিরে আসছে এদের জন্য স্পেশাল টেক কেয়ার করতে হবে। মূলত এইটা হচ্ছে ইএসজি। আমরা ভাবছি ডেটাকে রেখে দিলে ইএসজি, ডেটাকে ইউটিলাইজ করে যখন আমি একটা ডিসিশন মেক করতে পারবো, তখন আমার ইএসজি শুরু হবে। যখন ইমপ্রুভ করতে পারবো আমি লেভেল 2 তে যেতে পারবো, যখন আমি বেস্ট প্র্যাকটিস করতে পারবো, তখন আমার কোম্পানিকে সাস্টেনেবল কোম্পানি হিসেবে ডিক্লেয়ার করতে পারবো। দেন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে যে ডিউ ডিলিজেন্স ম্যাপিং। আমরা জানি যে আমরা একটু আগে বলেছিলাম যে আমরা ছিল আগে পিডিসিএ সাইকেলের একটা অংশ, এখন আমরা আসলে ডিউ ডিলিজেন্স সাইকেলে চলবো। সাইকেলটা সিম্পল, আমি আবার রিপিট করছি। আপনি রিস্ক আইডেন্টিফাই করবেন, মেজার করবেন, মিটিগেট করবেন এবং সেই অনুযায়ী অ্যাকাউন্টেবল করবেন। যত ডিডি দেখবেন, ধরে নিতে হবে এই ডিডির মান হচ্ছে এই চারটা। এখন আপনি তার সাথে এইচআর কে অ্যাড করে দেন, কর্পোরেট সাস্টেনেবিলিটি অ্যাড করে দেন। আপনি যত ডিডি দিবেন, এইচআর ইডিডি অ্যাড করে দেন। তার মূল গল্পটা হচ্ছে আপনাকে জানতে হবে যে আপনি কি আপনার এই এই রিস্ক গুলো জানেন কিনা। এর পাশাপাশি আমরা একা কাজ করলে হবে না, যে আমাদের বায়ার আছে, শাহানাপা আছেন, এরকম যারা আমাদের স্টেক হোল্ডার, তাদের নিয়ে বসতে হবে যে আসলে আমরা এই মুহূর্তে কোথায় আছি, ইমপ্রুভ করার জন্য কি করা যেতে পারে। যদি আমি বলি যে অনেকেই জিজ্ঞেস করেন যে আমাদের রিস্কটা আসলে কিভাবে বের করব, প্রথম প্রশ্ন, আপনাকে তো বায়াররা অনেকগুলো রিস্ক দিয়ে চলে গেছে, আপনি তো সেই রিপোর্টটাও চেক করেন না, একবার দেখেন নাই কি কি রিস্ক সেখানে ছিল, তার প্রিভেন্টিভ মেজার আপনি করেন নাই। সবচেয়ে বড় হচ্ছে স্ট্যান্ডার্ডকে আপনাকে অ্যাডপ্ট করে ফেলতে হবে একদম আপনার ওই পাঠ্য বইয়ের মতো করে। এই যে কয়েকটা নাম বললাম, জিআরআই, হিগ এফইএম, ফ্যাসিলিটি এনভায়রনমেন্ট মডিউল, এসবিটিআই, জেডিএসসি, এর মধ্যে হিগ এফইএম এর উপর আমার একটা ইউটিউব ট্রেনিং আছে 2.5 ঘন্টার ফ্রি, আপনি দেখে নিতে পারেন, যে অ্যাটলিস্ট আপনি ইএমএস টা নিয়ে একটা ধারণা পাবেন যে আপনি কিভাবে আপনার ফ্যাক্টরিতে এই হিগ এফইএম টাকে এস্টাবলিশ করবেন। সো এই ফ্লুয়েন্সি আপনাকে কেউ বলে দিবে না, আপনাকে নিজেই ডেভেলপ করতে হবে যত রিসোর্স আপনি গ্যাদার করতে পারেন। এখন আসি আমরা একটু টাইম লাইন নিয়ে, যে আমরা কিভাবে কাজ করব। সো এটা অনেকদিন ধরেই চলছে। 2024 সালের 18 জুলাই ইএসপি একটা অ্যাজ এ ল হিসেবে চলে আসছে। ইএসপি হচ্ছে ইউরোপিয়ান সাস্টেনেবিলিটি রিপোর্টিং যে স্ট্যান্ডার্ড, বা ইউরোপিয়ান ইকো ডিজাইন ফর সাস্টেনেবল প্রোডাক্ট রেগুলেশন, ইএসপিআর। আর ইএসআরএস হচ্ছে ওটা। তো ইএসপিআরটা আমরা 24 সাল থেকে পাচ্ছি, কিন্তু বাংলাদেশের জন্য এখনো প্রযোজ্য হচ্ছে না।
2026 সালে তারা যেটা চেয়েছে যে আমরা আসলে এই ইকো ডিজাইন ফর সাস্টেনেবল প্রোডাক্ট রেগুলেশনকে একটু ব্রিফ করতে চাই। ইকো ডিজাইন কোনটা আসলে? ইকো ডিজাইনের একটা বড় পার্ট ছিল, আপনারা জানেন যে রিসাইক্লেবল কতখানি। এই জায়গাটায় মেজর চেঞ্জ আসছে। আমরা শুধু রিসাইক্লেবলকে ইকো ডিজাইন বলছি না, এটা যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার তাদের জন্য খুবই এই মুহূর্তে প্রাণিধনযোগ্য। শুধুমাত্র আপনি রিসাইক্লেবল করেন কিনা এ দিয়ে ইএসপিআর রেগুলেট করে না, সেখানে আসতে হবে আপনি ডিউরেবল কিনা, এই প্রোডাক্টটা কি ইভেন রিইউজেবল কিনা। আপনি জানেন যে আগে 10 টাইমস ওয়াশ নামে একটা ছিল, যে 10 বার ওয়াশ করলে ফেড হবে, এখন 50 টাইমস ওয়াশ আসছে। সামনে কাজ হচ্ছে 250 ওয়াশ নিয়ে। তার মানে কি আপনি আসলে শুধুমাত্র ফাস্ট ফ্যাশনের মতো করে নতুন প্রোডাক্ট কিনবেন আর রিসাইকেল করবেন, এটা ওনারা চাচ্ছে না। রিসাইক্লিং ইজ কস্টলি। এটা কখনোই সহজ না যে আমরা আসলে খুব অল্প খরচে রিসাইক্লিং করে ফেলবো। সেই ক্ষেত্রে কি হবে, তখন যে প্রোডাক্টটা রিসাইক্লেবল কস্টলি তাকে আমরা আসলে নিয়ে যাব এই ডিউরেবল ফর্মে। আমি এটা কিনবো দাম দিয়ে, আমার এটা তৈরি করতে পানি বেশি খরচ হবে, বাট আমি দীর্ঘ সময় ধরে পরবো। এই প্রসঙ্গে একটা ছোট্ট গল্প দিয়ে বলতে চাই। সবাই জানেন যেটা ব্র্যান্ডের নাম হচ্ছে পাটাগোনিয়া। ইউএস এর খুব গুরুত্বপূর্ণ ব্র্যান্ড এবং তারা সাস্টেনেবল ম্যানুফ্যাকচারিং এর জন্য খুবই বিখ্যাত। তারা একদিন তাদের স্টোরে একটা ট্যাগ ঝুলিয়ে দিলেন যে আপনি এই পণ্যটা কিনবেন না, কারণ এই পণ্যে 30% এত এত লিটার ওয়াটার খরচ হয়েছে, এত কিলোওয়াট আওয়ার এনার্জি খরচ হয়েছে। তো অনেকেই ধরে নিয়েছিল যে এরপর তাদের সেল কমে যাবে, বাট 30% সেল ওই প্রোডাক্টের জন্য বেড়েছিল। কারণ একটাই, তারা বলেছে আমরা ট্রান্সপারেন্টলি ডিসক্লোজ করি আমাদের এমিশনটাকে। এই গল্প থেকে ধারণা নিয়ে মূলত ইউ এই স্ট্র্যাটেজি ডেভেলপ করেছে। আপনি যাই করেন না কেন, আগে আপনি ডিসক্লোজ করেন, স্ট্যান্ডার্ডটা সেট করেন, করে তার জন্য আপনি ইমপ্রুভমেন্ট প্ল্যান নেন। সো আপনাকে অনেকে ডিবিবির কথা বলবে, ডেটা ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবে, আমি বলবো ভিন্ন কথা। ডেটা আপনি ম্যানেজ না করলেও অটোমেটেড ওয়েতে ম্যানেজ হবে, এআই ম্যানেজ করবে, ওনার একটা থার্ড পার্টি সফটওয়্যার নিয়ে আসবে, ম্যানেজ হবে। কিন্তু আপনি কি জানেন এই ডেটায় যখন বেশি এমিশন ধরা পড়বে, সেই প্রসেস আপনি ঢুকে রিডিউস করতে পারেন কিনা? যদি না পারেন, যদি আপনি কেমিক্যাল প্রসেস রেসিপি অপটিমাইজ করতে না জানেন, আপনি যদি না জানেন যে 5 ডিগ্রি টেম্পারেচার কি পরিমাণ চেঞ্জ লাগে, তো সবচেয়ে বড় যে ব্যাপারটা, এই ডিপিপি কে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, বাট ডিপিপি যেটা এনশিওর করবে যে আপনি আসলে আপনার এই যে এতদিন ধরে আমরা অডিট করতাম, সোশ্যালি কিছু ইস্যু আসতো, যে চাইল্ড লেবার আসছে হয়তো, বা কোন এক জায়গায় আমরা স্যালারি দেই নাই সেরকম ইস্যু আসছে। ডিপিপি দেখবে এই ইস্যুটা আপনি কি রিজলভ করেছেন কিনা, ইমপ্রুভমেন্ট আসছে কিনা। তার মানে এটা ফুল ট্রেসিবিলিটি থাকবে আপনার সোশ্যাল ডেটার, এনভায়রনমেন্ট ডেটার এবং ম্যাটেরিয়াল বা প্রোডাক্ট ডেটার। সো এই জিনিসটাকে এনশিওর করার জন্য হচ্ছে মূলত এই ডিপিপি। তো ডিপিপির ক্ষেত্রে আপনাকে এনশিওর করতে হবে যে এই এই কম্পোজিশন গুলো আপনি জানেন, এবং সেই অনুযায়ী আপনি ম্যানুফ্যাকচারিং প্রসেসের ডাটাগুলোকে রাখেন, আপনি সেগুলোকে প্রিজার্ভ করেন এবং তার জন্য অ্যাকশন নেন। এনভায়রনমেন্টাল যে ইন্ডিকেটর গুলো আছে, আপনি এনার্জি, ওয়াটার, এয়ার এমিশন, কেমিক্যাল ম্যানেজমেন্ট, এগুলো নিয়ে কি কাজ করেন, এবং এই প্রোডাক্টটার ডিউরেবিলিটি ইন্ডেক্স কত, এটা রিপেয়ার করা যাবে কিনা। আমি সুইডেনে দেখেছি একটা দোকান ছিল, সার্চ করতে পারেন আর্টিকেল 21 নামে, আর্টিকেল 2 নামে। তো এরা করে কি যে আসলে এই রিউজেবল প্রোডাক্ট গুলোকে তারা কিনে নেয়, অল্প দিন হয়তো একজন পড়েছে, তারা এটাকে ওয়াশ করে আবার নতুনের মতো রেখে দিচ্ছে, 5 to 10% ডিসকাউন্টে সেল করে দিচ্ছে। আলটিমেটলি আরেকজন পড়েছে, সে 10% ডিসকাউন্টে সেল করে দিচ্ছে। এই যে চক্র, এতে এটা ডিউরেবিলিটি ইন্ডেক্স অনেক দূর বেড়ে যাচ্ছে। সো সুইডেন, ডেনমার্ক এবং যদি স্ক্যান্ডিনেভিয়ান অন্য কান্ট্রি গুলো বলি, নরওয়ে, তাদের যে প্র্যাকটিস, এই প্র্যাকটিস গুলো যদি কাছ থেকে দেখেন তাহলে বুঝবেন যে তারা আসলে অনেকটুকু ইগোকে ছেড়ে এসে এই লেভেলটা অ্যাচিভ করেছে। তো বেসিক্যালি ইউ চাচ্ছে আপনি সেই লেভেলের ট্রেসিবিলিটি এনশিওর করেন এবং এন্ড টু এন্ড ট্রেসিবিলিটিকে আপনি আপনার সাপ্লাই চেনে নিশ্চিত করেন। তো সবচেয়ে যে বড় ব্যাপারটা হচ্ছে যে এখন আমাদের কি করতে হবে, আপনাকে জানতে হবে আপনার সাপ্লাই চেইন কিভাবে কাজ করে। আমরা অনেক সময় ভাবি সাপ্লাই চেইন হচ্ছে সাপ্লাই চেইন ডিপার্টমেন্টের কাজ, এটা সবচেয়ে বড় সমস্যা আমাদের। সাপ্লাই চেইন মূলত আপনার যে কোম্পানি আপনার জন্য প্রোডাক্ট নিচ্ছে, যার কাছে সেল করছে, সেখান থেকে শুরু করে আপনি প্রডিউস করছেন, আপনার জন্য একজন ফেব্রিক বানাচ্ছে, আপনার জন্য একজন র মেটেরিয়াল তৈরি করছে, উনার জন্য একজন কেমিক্যাল বানাচ্ছে, কেমিক্যাল আসছে ইন্টারমিডিয়েট থেকে, এই পুরো চেইনটাকে ম্যাপ করতে হবে। যখন ডিবিপির কথা আসবে, ডিবিপি শুধু আপনার কোম্পানি নিয়ে কাজ করবেন, সে এনশিওর করতে চাবে আপনি কি আপনার সাপ্লাই চেইনকে ট্রেস করেন কিনা। এখন অনেকেই ভ্রান্ত ধারণা নিয়ে আছেন যে এটা তো বায়াররা করে দিবে। সরি টু সে, বায়ার এটা করে দিবে না। বায়ার আপনাকে শুধু নমিনেট করে বলবে আপনি সেই ধরনের সাপ্লায়ার থেকে প্রোডাক্ট নেন যিনি এই সাপ্লাই চেইনে সাস্টেনেবল ডাটাগুলো ট্রেস রাখেন। আপনি যদি সেই ধরনের সাপ্লায়ার না পান, তখন তারা XYZ অপশনের দিকে যাবে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে আমরা গত বছর থেকে
আমরা দেখছি যে ভিয়েতনাম এবং ইন্ডিয়া একটা থ্রেটেনিং একটা সিচুয়েশন ক্রিয়েট করছে আমাদের জন্য। এবং রিসেন্টলি এফটিএ সাইন হয়েছে, যেখানে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আসতেছে ইন্ডিয়ার সাথে। প্রায় 9 to 10% ওরা ডিসকাউন্টে প্রোডাক্ট পাঠাতে পারবে বা বিনা শুল্কে পাঠাতে পারবে। যদি তা হয়, আমরা সবচেয়ে বড় যে চ্যালেঞ্জে পড়বো, যে আমাদের এই কার্বন ট্রেসিবিলিটি নিয়ে। ওনারা পাঠাবেন লো কার্বন এমিটেড প্রোডাক্ট, আমরা পাঠাবো হাই কার্বন এমিটেড প্রোডাক্ট। আমাকে আমার বাড়তি কার্বন এমিশনের জন্য পে করতে হবে টু ইউ। যখন আমি পে করে প্রোডাক্ট পাঠাবো, উনি পে না করে প্রোডাক্ট পাঠাবেন, একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ তৈরি হবে, যাতে আলটিমেটলি আমাদের এই বিজনেসটা এখানে টিকবে না। আপনি বলতে পারেন সেক্ষেত্রে তো আমরা আসলে অন্যদিকে সুইচ করব। আরএমজি থেকে অনেক গবেষণা করে দেখা গেছে যে অন্য ইন্ডাস্ট্রিতে সুইচ করতে মিনিমাম 10 to 15 ইয়ার্স লাগবে। সবচেয়ে বড় চেঞ্জ ছিল আমাদের ডেটা লিটারেসি বা আইটি তে নিজেকে ডেভেলপ করার। বাট আনফরচুনেটলি আমাদের সবচেয়ে ভালো ভালো আইটি প্রোগ্রামাররা তারা দেশের বাইরে জব করে, তাদের কেউ এখন দেশে নাই। সো এই যে বড় একটা ইন্ডাস্ট্রিয়াল গ্যাপ যেটা নিয়ে আমরা আসলে আগাচ্ছি, এই গ্যাপ গুলো যদি এখনই সলভ না করি, আমরা এই ডাটা ক্যারিয়ার সিস্টেম ডেভেলপ করা বলেন, পিআইএম বলেন, বা এই প্রোডাক্ট এনভায়রনমেন্টাল ফুটপ্রিন্টকে ট্রেসিং করা বলেন, সবকিছুর জন্য আমরা ডিপেন্ড করব ইন্ডিয়ার সাথে, অথবা অন্য কোনো কান্ট্রি যারা আসলে এগুলো নিয়ে কাজ করে, অথবা আমরা ইম্পোর্ট করব। যেখানে আমাদের সুবিধা ছিল, আমি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আমি এখন পাইথন, জাভা বা প্রোগ্রামিং জানি, আমি আসলে গুগল শিট নিয়ে কাজ করতে জানি, আমি আসলে ইন্টার কানেক্টিভিটি নিয়ে কাজ করতে জানি। সো আই নো হাউ ক্যান ক্রিয়েট দ্য ইকোসিস্টেম অর ইন্টারনেট। আমার ইন্টারনেটে আমার ডাইং ডেটাকে আমার কর্পোরেট অফিস টিম তাৎক্ষণিক বসে বসে পাচ্ছে, আমি সেখানে প্রসেস অপটিমাইজও করছি এবং রেজাল্টটা কর্পোরেটকে দিচ্ছে। আমার ভ্যালু অন্য যে কোনো ইঞ্জিনিয়ার চেয়ে বেশি হবে। বাট আমরা এইভাবে চিন্তা যদি না করতে পারি, নেক্সট লেভেলে শুধু পড়াশোনা করলাম আর কাজ জানলাম দিয়ে হবে না। একটা রিয়েল ইন্ডাস্ট্রির গল্প বলি, ফার্মা ইন্ডাস্ট্রি, যেখানে ফার্মাসিস্টরা আগে ফর্মুলেশন তৈরি করতেন। যেহেতু এটা প্যাটেন্টেড রাইটস এবং অনেক কমপ্লেক্সিটি আছে, গত 20 থেকে 30 বছর ধরে, আমি যদি আরো বলি 90 সাল থেকে, বেসিকলি কোনো ফার্মার ফর্মুলেশনটা চেঞ্জ হয় না। যেহেতু হয় না, এই কাজগুলো শিখেছে একজন, এটাকে তারা বলছে সুপারভাইজার। সুপারভাইজার এখন হচ্ছে মিক্সিং করে, সুপারভাইজার প্রোডাক্ট তৈরি করে, সুপারভাইজার প্রোডাক্টকে প্রডিউস করে দেয়, ফার্মাসিস্ট অনেক সাইন করে। তো যদি আপনি শুধু সাইনিং করতে না চান, তাহলে আপনাকে এখনই এই ডেটা লিটারেসি, প্রসেস অপটিমাইজেশন, ডিকার্বনাইজেশন, ট্রেসিবিলিটি কাজ করতে হবে। আমি সংক্ষিপ্ত করব সামনে। ইআরপি সবাই জানেন যে আমাদের সেন্ট্রাল ডাটাবেস যেভাবে কাজ করে, একটা সিস্টেম যেখানে এইচ এর ডাটা থাকে, এনার্জি, ওয়াটার, প্রকিউরমেন্ট, সাপ্লাই চেন, প্রোডাক্ট, ইনভেন্টরি সব থাকে। এটা আপনাকে জানতে হবে। আমরা আমাদের কোম্পানিগুলো যেমন প্রকৃতি টেক্সটাইল, উর্মি গার্মেন্টস, সিওসিএম, আমরা এগুলো ইমপ্লিমেন্ট করেছি। এর পাশাপাশি আপনার ডিসিশনের কোনো একটা পার্টে এআই কে ইন্টিগ্রেট করতে হবে। এআই আপনার সময়টাকে বাঁচাবে। একটা লার্জ এক্সেল আপনাকে এআই অ্যাসেস করে দিয়ে দিচ্ছে 10 বা 20 সেকেন্ডে, বা 10 মিনিটে লাগলো, কিন্তু আপনি এটা আগে আমরা অ্যাসেস করতাম 3 থেকে 4 দিনে। আপনি চেক করেন, ক্রস চেক করেন, র্যান্ডম চেক করেন, বাট আপনাকে জানতে হবে যে এআই কে দিয়ে কিভাবে কাজ করতে হয়। গ্যাপটা কোথায়? আমি কিছু জেনজিকে নিয়েছিলাম আমার টিমে, তারা এই এআই কে ইউজ করে শুধু রিপোর্টটা তৈরি করে আমাকে দিয়ে দিচ্ছে। তাদের একজনেরও ধৈর্য হয় নাই এটাকে আমি আবার চেক করে দেখি লেজিটিমেসি ঠিক আছে কিনা। এই জায়গাকে আমি বলছি ডেটা লিটারেসি। সো ডেটা বানাইতে জানলে হবে না, আপনাকে লিটারেট হইতে হবে, যেন আপনি চেক বেক করতে পারেন। সো যদি বলি যে এআই ইউজ করে আপনি প্রায় 15 থেকে 25% ইভেন ফেব্রিক ওয়েস্ট কমানোর সুযোগ আছে আপনার। যেহেতু আমরা এখন কাটিং ক্লিপস নিয়ে কাজ করি এবং ইল্ড বাড়ানোর জন্য আমাদের সুযোগ আছে। এই ধরনের টেকনোলজি আসছে যে যারা বলে দেয় যে আপনার ম্যাক্স ইল্ড হচ্ছে না, আপনি এইভাবে কাটিংটাকে করেন। এবং শর্টার ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট সাইকেল, যারা আর্নিতে আছেন তাদের কাজ হবে খুব এই জায়গায় কাজ করা। ফার্স্ট ফ্যাশন হইলেও সেটাকে ডিউরেবল ফ্যাশন করা যায় কিনা, কিভাবে সেকেন্ড থার্ড লেয়ারে এটাকে নিয়ে কাজ করার সুযোগ আছে কিনা আপনাদের। এবং কম্বাইন্ড যে গ্রোথটা আমরা দেখেছি এইটাও বাড়ছে। সো এআই এখন আর কোনো দূরের জিনিস না। আমার জুনিয়ররা আমার চেয়ে কম এআই ইউজ করে, আমি বেশি ইউজ করি। সো এইটা তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে যে তারা কিভাবে এআই এ নিজেদেরকে হোন করবে। যদি আর্জেন্ট এখনই না পারে, সামনে এই ইন্টার্নশিপ জবগুলো রিপ্লেস হয়ে যাবে, এক্সিকিউটিভ জবগুলো রিপ্লেস হয়ে যাবে। কারণ আমাদের এখন এই লেভেলের আর এমপ্লয়ি প্রয়োজন নাই যে প্লিজ একটা ডকুমেন্ট রেডি করে নিয়ে আসেন, ডেটা ফ্রেমটা তৈরি করে নিয়ে আসেন। ফ্রেমওয়ার্ক ইজ রেডি। এখন আমাদের লাগবে যিনি ইমপ্লিমেন্ট করবেন, ব্রিজিং করবেন ফর দ্য ডিপিপি এবং কানেক্টিভিটি বাড়াবেন। সো যদি আমরা 4টা স্কিল নিয়ে আজকে আলোচনা করার কথা ছিল, আমি একটু ছোট করে বলি যে ইএসজি আপনাকে ফ্রেমওয়ার্ক দিবে টু ডেভেলপ কম্প্রিহেন্সিভ স্ট্রাকচার। আপনি কিভাবে আপনার কোম্পানিতে ইএসজি ডেভেলপ করবেন যাতে ডিপিপিও কাভার আপ হবে, অন্য যে কোনো লই কাভার হয়ে যাবে।
ডিপিপি আমরা জানি যে লেভেলে যাবে কিউআর কোডটা, সেটা ধরে একজন স্ক্যান করে দেখবে তার এনার্জি ম্যানেজমেন্টের অবস্থা কি। গল্পটা একটু একটু পিছনে যাব। যখন দেখবে এনার্জি বেশি খরচ হচ্ছে, আপনার কোম্পানি এই প্রোডাক্টটাকে সে নিবে না, আপনাকে কমাতে হবে। কমাতে গেলে আপনাকে রিনিউয়েবলে যেতে হবে, আপনাকে রিডিউস করতে হবে, অথবা আপনাকে স্পেসিফিক প্রসেস অপটিমাইজ করে দেখাতে হবে যে আমি আসলে আমার প্রসেস থেকে এত% রিডিউস করতে পেরেছি। সো এই যে পিছনের একটা এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেম বা ইএনএমএস তৈরি করা অ্যাজ পার আইএসও 50001, এর রেজাল্ট হচ্ছে একটা কিউআর কোড। সো কিউআর কোডটা খুবই সিম্পলি দিয়ে দেওয়া যায়, বাট এর পিছনের গল্পটা একটা কমপ্লিট টিমের, যারা কাজ করবে। সেই টিমকে রান করতে গেলে আপনাকে জানতে হবে আপনি কি সেই টিমকে চালাতে জানেন কিনা, আপনার সেই লিটারেসি আছে কিনা। সো আলটিমেটলি আপনি তখন ইআরপি জানবেন, আপনি এআই কেও ম্যানেজ করতে শিখবেন এবং অপটিমাইজ করতে শিখবেন। আমি আমাদের গ্রুপের গল্পটাই বলি যে আমরা প্রথম এসবিটিআই নিয়ে কাজ শুরু করি, সায়েন্স বেসড টার্গেট, যে ডিকার্বনেশন নিয়ে কাজ করব। সো আমরা একটা সায়েন্স বেসড অ্যাপ্রোচে যাই, এবং সেখানে আমরা কিছুটা হলেও এআই হেল্প নিয়েছি যে আসলে আমাদের যতগুলো রিকমেন্ডেশন আসছে ফ্রম ডিফারেন্ট অডিটর্স, সেগুলোকে ভ্যালিডেট কিনা। এবং আমরা অলরেডি হিগের স্কোরকে ডেভেলপ করছি, আমাদের এআই টুলস গুলোর অপটিমাইজেশন হচ্ছে সেখানে। ডিপিপি, ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট, বাংলাদেশের প্রথম কোম্পানি হিসেবে আমরা 3টা পাইলট করেছি। যদি কখনো নেক্সট সুযোগ হয় আমরা শুধু ডিপিপি নিয়ে কথা বলবো, এর চ্যালেঞ্জ গুলো কি, কিভাবে কাজ করতে হয়। এবং আমরা কিন্তু এইগুলো ম্যানেজ করে আমরা দেখেছি আমাদের কার্বন ফুটপ্রিন্টকে কমাতে হবে, আমরা রিনিউয়েবলটাকে বাড়াচ্ছি। আমাদের এই মুহূর্তে গ্রুপে 6.5 মেগাওয়াট পিক রিনিউয়েবল আছে। সো যদি বলি যে আজকের আলোচনা থেকে আমরা কি নিতে পারি, আপনি ডেটা ফ্লুয়েন্সিটা বুঝেন, আপনার স্ট্যান্ডার্ড গুলো কি চাচ্ছে সেটা আপনি বুঝেন। যদি না বুঝেন, আপনি আসলে সেটা নিয়ে কাজ করতে পারবেন না। 2, সাপ্লাই চেইন ম্যাপিং, যারা জবে আছেন, যারা জবে নাই, তারা বোঝার চেষ্টা করেন যে আমরা যদি ক্র্যাডেল টু গেট হই, তাহলে ক্র্যাডেল টু ক্র্যাডেল কারা, ক্র্যাডেল টু গ্রেভ কারা। এই যে পুরো সাপ্লাই চেইনটা 3টা ভাগ, আমি 3টা ভাগকে কিভাবে লার্ন করা শুরু করব, কাদের জন্য কি কি ডেটা পয়েন্ট আছে, তার চ্যালেঞ্জ গুলো কি, বাংলাদেশের অবস্থাটা কি। অনেক রিসার্চ এই মুহূর্তে আছে। আমি গত 1 বছরে অক্সফোর্ড, কেমব্রিজ সহ প্রায় 20টা রিসার্চে হেল্প করেছি, যারা এখন শুধু ডিপিপি নিয়ে কাজ করছেন, এলসিএ নিয়ে কাজ করছেন। থার্ড হচ্ছে ইআরপি কে ইউটিলাইজ করেন, ইআরপি সম্পর্কে জানেন যে হাউ ক্যান ইউ লার্ন দ্য ডেটা ল্যাঙ্গুয়েজ এবং ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপ করতে জানেন। আপনি ফ্রেশার আর আপনি আপনার বসকে বলেন আমি আসলে এআই জানি, আমি এক্সেল জানি, আমি ইআরপি কে ইন্টিগ্রেট করতে জানি, আপনাকে ডেফিনেটলি ডিফারেন্ট হতে তারা ট্রিট করবে। সো এটা আমি বলছিলাম যে আসলে এই ফিউচারটা যদি বলি যে তাদের জন্যই যারা পরিবর্তনের জন্য ওয়েট করে, এবং ভবিষ্যৎ তাদের জন্য যারা পরিবর্তনের আগেই নিজেকে প্রস্তুত করে। আমরা যখন ডিপিপি শুরু করি 2024 সালে, তখন ইন্ডাস্ট্রি কেউ শুরু করেনি। আমরা বাংলাদেশের প্রথম কোম্পানি যারা সায়েন্স বেসড টার্গেট নিয়ে কাজ করেছে। যদি তখন আমরা শুরু না করতাম, এখন 12টা কোম্পানি তৈরি হতো না। সো শুরুটা কঠিন হতে পারে, বন্ধুর হতে পারে, কিন্তু শুরুটা আপনাকে করতে হবে।